গাজায় ত্রাণ নিতে গিয়ে মে মাসেই অন্তত ৮০০ ফিলিস্তিনের মৃত্যু। কবরস্থান রক্ষা জাতিসংঘের দ্বিরাষ্ট্র সমাধানকে মৃত ঘোষণা ট্রাম্প নেতানিয়াহুর। উপত্যকায় একদিনে নিহত ১৮। পুতিনের আচরণে হতাশ ট্রাম্প। রাশিয়া নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট। তৃতীয় দফায় শান্তি আলোচনায় প্রস্তুত ক্রেমলিন। টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডোনাল্ড ট্রাম্প। ৮টি কাউন্টিকে ভয়াবহ দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা। শিকাগোতেও বন্যা। পররাষ্ট্র সিভিল সার্ভিসে ট্রাম্প প্রশাসনের বড় ছাঁটাই। একযোগে চাকরি হারাচ্ছেন ১৩০০ কর্মকর্তা। আন্তর্জাতিক কূটনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। এবং হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদকে মামলা চলমান থাকায় সিদ্ধান্ত স্থলাভিষিক্ত ক্যাটারিনা বোমে। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। গাজা উপত্যকাকে শিশু ও অনাহারীদের কবরস্থান বলে অভিহিত করেছে জাতিসংঘ। ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত ১৮ জন। শিশু ও নারী সহ আহত আরও অনেকে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। কবরস্থান পর্যন্ত গুড়িয়ে দিচ্ছে দখলদার বাহিনী। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে দ্বিরাষ্ট্র সমাধান যে মৃত তা ট্রাম্প ও নেতানিয়াহুর বক্তব্য থেকে স্পষ্ট ধারণা করা যায় বলে দাবি গণমাধ্যমের। শুক্রবার রাতভর গাজা সিটি, জাবালিয়া, খান ইউনিস ও নুসেইরাতে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হন। খান ইউনিসের আল সিক্কা ও তুফা এলাকায় শিশু, নারী সহ বহু আহত হন। একই দিন অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরের সিনজিল শহরে ২৩ বছর বয়সী যুবক নিহত হন। তারা একটি অ্যাম্বুলেন্স ও কৃষকের ফসলি জমিও ধ্বংস করে। আহতদের গরুর গাড়িতে করে হাসপাতালে নিতে হচ্ছে, কারণ হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত জ্বালানি। ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয় জানায়, গাজার দক্ষিণাঞ্চলের তুর্কি কবরস্থানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে লাশ উত্তোলন করেছে, গুড়িয়ে দিয়েছে আশপাশের কবর ও শিবির। এখন পর্যন্ত গাজার ৬০টি কবরস্থানের মধ্যে ২/৩ ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের। হাসপাতালগুলোর জ্বালানি সংকটে ডায়ালাইসিস ও জরুরি সেবা বন্ধ হওয়ার উপক্রম বলেও জানায় প্রশাসন। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNRWA প্রধান ফিলিপ লাজারিনি গাজায় শিশুদের খাদ্য সহায়তার লাইনে গুলি করে হত্যাকে সবচেয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞ হিসেবে অভিহিত করেছেন। তার ভাষায়, গাজা আজ শিশু ও অনাহারীদের কবরস্থানে পরিণত হয়েছে। মে মাস থেকে এখন পর্যন্ত খাদ্য সহায়তা কেন্দ্রেই নিহত হয়েছেন অন্তত ৮০০ জন। জাতিসংঘ বলছে, এই নিঃশব্দ গণহত্যা মানবিক মূল্যবোধকে কবর দিচ্ছে। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আশা যে বহু আগেই মারা গেছে তা স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে এক যৌথ উপস্থিতিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে প্রশ্নে ট্রাম্প নেতানিয়াহুর দিকে তাকিয়ে উত্তর দিতে বলেন। জবাবে নেতানিয়াহু জানান, ফিলিস্তিনিদের শাসনের কিছুটা ক্ষমতা দেওয়া যেতে পারে, তবে নিরাপত্তা ইসরায়েলেরই থাকবে। বিশ্লেষক গিডিয়ন লেভি এই পরিস্থিতিকে মিথ্যা প্রতিশ্রুতি থেকে বাস্তবতার স্বীকারোক্তি হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, পশ্চিম তীরে দখলদারিত্ব ও বসতি সম্প্রসারণ চালাতে থাকলে ফিলিস্তিন রাষ্ট্র কখনোই বাস্তবায়িত হবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অন্যায়ভাবে আটকে রাখার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে $2 কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন মার্কিন অধিকার কর্মী মাহমুদ খলিল। তিনি অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন তার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণভাবে মামলা করে বেআইনিভাবে আটকে রেখেছিল। খলিল জানান, ক্ষতিপূরণ পেলে তা ট্রাম্প প্রশাসনের দমন পীড়নের শিকার অধিকার কর্মীদের সহায়তায় ব্যয় করবেন তিনি। গণমাধ্যমকে আরও বলেছেন, মার্কিন সরকার ক্ষমা প্রার্থনা করলে বিষয়টিকে তিনি স্বাগত জানাবেন। এর আগে গেল ৮ মার্চ ইমিগ্রেশন এজেন্টরা মাহমুদ খলিলকে গ্রেফতার করে। যুক্তরাষ্ট্র সরকারের দাবি, তার ফিলিস্তিনপন্থী আন্দোলন মার্কিন পররাষ্ট্রনীতির জন্য নাকি হুমকি। সোমবার রাশিয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস, যদিও বিস্তারিত কিছুই জানানো হয়নি। এদিকে ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় জুন মাসেই প্রাণ গেছে ২৩২ জনের, যা ৩ বছরে বেসামরিক প্রাণহানির মধ্যে সর্বোচ্চ। আলোচনার মধ্যেই ইউক্রেনকে আবারও অস্ত্র সহায়তা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য। রোম সম্মেলনে ইউক্রেন পুনর্গঠনে ঘোষণা এসেছে 10 বিলিয়ন ইউরোর সহায়তার। আর মস্কো বলছে, তারা
এখনও ইউক্রেনের তৃতীয় দফা আলোচনার সংকেতের অপেক্ষায় রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আরও 8টি শহরে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, অন্তত 400 ড্রোন ও 18টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এই হামলায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কিয়েভের সামরিক শিল্প কারখানা ও বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে তারা। তবে বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি তাদের। কিন্তু জাতিসংঘ বলছে, শুধু জুনেই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন 232 জন এবং আহতের সংখ্যা 1343, 2022 সালের এপ্রিলের পর যা সর্বোচ্চ। রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল ব্রায়ানস্ক, বেলগোরোদ ও কুর্স্কে অন্তত 48টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে মস্কো। অন্যদিকে খার্কিভে রুশ ড্রোন হামলায় 1 দিন বয়সী শিশু ও তার মা হাসপাতালে আহত হন। ভেঙে পড়ে প্রসূতি ও সার্জারি ইউনিট। ওডেসায় ঘোড়াশালেও হামলা চালায় রাশিয়া। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউক্রেন পুনর্গঠনে রোম সম্মেলনে 10 বিলিয়ন ইউরো সাহায্যের ঘোষণা দিয়েছে ইউরোপীয় নেতারা। একই সঙ্গে যুক্তরাজ্য ইউক্রেনকে 5000-এর বেশি এয়ার ডিফেন্স মিসাইল সরবরাহের চুক্তি করেছে। ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও মাঝারি পাল্লার রকেট পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে গণমাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার আচরণে হতাশ। এছাড়াও রাশিয়ার বিষয়ে বড় ধরনের ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি। সোমবার ঘোষণার কথা থাকলেও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস। এ অবস্থায় ঘোষণার অপেক্ষায় ক্রেমলিন। মস্কো বলছে, তারা এখনও ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফা শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত, কিন্তু যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্ট না হওয়ায় অচলাবস্থায় চলছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, ট্রাম্প প্রশাসনের দ্বৈত বার্তা তাদের জন্য কূটনৈতিক অসুবিধা তৈরি করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। টেক্সাসে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 8টি কাউন্টিকে এ সময় তিনি ভয়াবহ দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করে আর্থিক সহায়তার পথ খুলে দিয়েছেন। গণমাধ্যম বলছে, এটি তার মেয়াদকালের সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ, যেখানে নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শিকাগোতেও প্রবল বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা। 4 জুলাই সকালে গুয়াদালুপে নদীর পানি 1 ঘন্টার মধ্যে 1 ফুট থেকে 34 ফুট উঠে যায়। ভেসে যায় ঘরবাড়ি, গাছপালা। মৃত্যু হয় অনেকের। এখনও নিখোঁজ শতাধিক মানুষ। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় সময় শুক্রবার টেক্সাসে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প স্যান অ্যান্টোনিও থেকে হেলিকপ্টারে কের কাউন্টি পৌঁছান। সেখানে শোকাহত পরিবার, উদ্ধারকর্মী ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও গভর্নর গ্রেগ অ্যাবট ছিলেন তার সঙ্গে। দুর্যোগে টেক্সাসের আরও 8টি কাউন্টিকে মেজর ডিজাস্টার জোন ঘোষণা করে পুনর্গঠনের জন্য সরাসরি আর্থিক সহায়তার পথ খুলে দিয়েছেন তিনি। সাংবাদিকদের ট্রাম্প বলেন, এত দ্রুত বন্যা সৃষ্টি হবে কেউ বিশ্বাসই করতে পারছে না। এদিকে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরেও ভারী বৃষ্টিতে সৃষ্টি হয় আকস্মিক বন্যা। একাধিক এলাকায় আন্ডারপাস পানিতে ডুবে যায়। ওহিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘন্টা স্থগিত ছিল ফ্লাইট। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় শহরের পশ্চিমাঞ্চলে, যেখানে একটানা 5 ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 1300-এরও বেশি গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে একযোগে চাকরিচ্যুত করছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে ফরেন সার্ভিস ও সিভিল সার্ভিসের কর্মকর্তারা। মার্কিন প্রশাসনের দাবি, এই ছাঁটাইয়ের ফলে সরকারি ব্যয় যেমন হ্রাস পাবে এবং ট্রাম্পের কূটনৈতিক নীতি বাস্তবায়ন আরও সহজ হবে। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানবো হাসানুজ্জামান সাকির কাছে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দফতরে শুরু হয়েছে বড় ধরনের রদবদল। সংস্থাটির নোটিশ অনুযায়ী 1353 জন কর্মকর্তাকে ছাঁটাই করা হচ্ছে, যার মধ্যে 1107 জন সিভিল সার্ভিস ও 246 জন ফরেন সার্ভিস অফিসার। আরও প্রায় 1600 কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলে জানানো হয়েছে। পুনর্গঠনের আওতায় শত শত ব্যুরো ও অফিস একীভূত, বাতিল বা নতুন কাঠামোয় রূপান্তর করা হচ্ছে। ছাঁটাইপত্র পাঠানো হচ্ছে ইমেইলে এবং বেশিরভাগ কর্মকর্তাকে ছাঁটাই কার্যকর হওয়ার আগে কয়েক মাসের বাধ্যতামূলক ছুটিও দেয়া হয়েছে। গত এপ্রিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেন। দফতরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কাজের ধরন বিবেচনায় ছাঁটাই করা হয়েছে, তবে ছাঁটাই প্রক্রিয়ায় সরকারি অর্থ কত সাশ্রয় হবে তা জানাতে পারেনি ট্রাম্প প্রশাসন। পররাষ্ট্র দফতরের দাবি, কূটনৈতিক
অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কর্মকর্তাদের ছাঁটাই করা হচ্ছে, তবে তা এমনভাবে করা হয়েছে যাতে কর্মীদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, এই পদক্ষেপে মানবাধিকার প্রতিষ্ঠার চেয়ে অভিবাসন নিয়ন্ত্রণ এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়া হচ্ছে। পররাষ্ট্র দপ্তরের নাটকীয় এই সংস্কারে অভ্যন্তরীণ কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা দেখা গেছে, যাদের অনেকেই কূটনীতিক ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করছেন। সবচেয়ে বড় আঘাত পড়েছে ফরেন সার্ভিস কর্মকর্তাদের উপর। আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থমাস ইয়াসগের্দি বলেছেন, এমন সময় এই ছাঁটাই চলছে যখন গাজা, ইউক্রেন, ইরান সহ নানা সংকটে দক্ষ কূটনীতিকের চাহিদা সবচেয়ে বেশি। তার ভাষায়, এই সিদ্ধান্ত শুধু মনোবল নয়, ভবিষ্যতে নিয়োগ ও দক্ষতা ধরে রাখাতেও নেতিবাচক প্রভাব ফেলবে। আন্তর্জাতিক কূটনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব হবে, বিশেষ করে যখন তাদের ভূমিকা মধ্যপ্রাচ্য ও ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে বিদেশে নিযুক্ত মার্কিন মিশনগুলোতে আপাতত কর্মী ছাঁটাই হচ্ছে না, তবে দূতাবাসগুলোতেও কর্মী ছাঁটাইয়ের শঙ্কা তৈরি হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ জানিয়েছে, দুর্নীতি, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের করা মামলার 4 মাস পর এই সিদ্ধান্ত নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শুক্রবার সংস্থার মহাপরিচালক টেড্রোস আধনম গেব্রিয়েসুয়েস ইমেইলে জানিয়েছেন, সাইমা ওয়াজেদ ছুটিতে যাচ্ছেন এবং তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী মহাপরিচালক ক্যাটরিনা বোহমে। মামলার অভিযোগে বলা হয়, সাইমা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে থাকার মিথ্যা দাবি করেন, যা বিশ্ববিদ্যালয়টি অস্বীকার করেছে। শুল্কযুদ্ধ বহাল থাকলে মার্কিন বাজারে বন্ধ হতে পারে ব্রাজিলিয়ান কফি আর কমলার রসের সরবরাহ। জনপ্রিয় এই দুই পানীয় কিনতে তাই মার্কিন ভোক্তাদের গুনতে হতে পারে অতিরিক্ত দাম, এমনটাই আশঙ্কা করছেন দুই দেশের ব্যবসায়ীরা। বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্টের এই শুল্কারোপের খেলায় এখন তাহলে বলি হবে কি খোদ মার্কিনিরাই? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে প্রত্যাবর্তনে বেশ বিপাকে আন্তর্জাতিক বাণিজ্য। বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের একের পর এক শুল্কারোপে বৈশ্বিক বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এই খেলায় অন্য দেশকে চাপ দিতে গিয়ে ট্রাম্প নিজের দেশের ভোক্তাকেই কি ফেলে দিচ্ছেন উচ্চমূল্যের চাপে? সম্প্রতি ব্রাজিলে উৎপাদিত পণ্যের ওপর 50% শুল্কারোপের পরিকল্পনার কথা জানিয়ে নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকার এই দেশটির সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরও জোরালো করার ইঙ্গিত দেন তিনি। এর পাল্টা জবাবে ব্রাজিলের কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী কার্লোস ফাভারো জানান, ট্রাম্পের এই সিদ্ধান্তের বিপরীতে সক্রিয় পদক্ষেপ নেবেন তারা। শুল্ক বহাল থাকলে কমলার রস, কফি আর গরুর মাংস রফতানির ক্ষেত্রে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নতুন বাজার অনুসন্ধানের চেষ্টা করবে তার সরকার। বিশ্ববাজারের তথ্য, যুক্তরাষ্ট্রের কফির চাহিদার 1/3 যোগান দেয় ব্রাজিল। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের শুল্কযুদ্ধ বহাল থাকলে ব্রাজিলিয়ান কফির বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যেতে পারে এই পণ্যের সরবরাহ। মার্কিনীদের পান করা অর্ধেক কমলার রসের যোগানও আসে এই ব্রাজিল থেকেই। তাই দেশটির পণ্যের ওপর অতিরিক্ত শুল্কারোপে কমলার রস ও কফি কিনতে অতিরিক্ত ডলার গুনতে হবে মার্কিনীদের, এমনটাই আশঙ্কা দুই দেশের ব্যবসায়ীদের। অন্তরা সেন, সময় সংবাদ। কানাডিয়ান পণ্যের ওপর 35% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক চিঠিতে এই ঘোষণা দেন তিনি। আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে বলেও জানান ট্রাম্প। একই সঙ্গে পাল্টা পদক্ষেপ নেওয়া হলে শুল্কের পরিমাণ আরও বাড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন ঘোষণা এমন এক সময় এলো যখন প্রতিবেশী দুই দেশ একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগেও কানাডার কিছু পণ্যে 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ঢুকে পড়া অবৈধ অভিবাসীদের ঠেকাতে চুক্তি করেছে যুক্তরাজ্য আর ফ্রান্স। এর আওতায় কাগজপত্রহীন মানুষদের ফ্রান্সে ফেরত পাঠাতে পারবে এখন ট্রাম্প। ব্রিটেন
আর বিনিময়ে ফ্রান্স থেকে একই সংখ্যক বৈধ আশ্রয় প্রার্থীকে নেবে তারা। তবে দুই দেশের মধ্যকার এই চুক্তি কার্যকর হতে ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। এরই মধ্যে ইউরোপের কিছু দেশ এই চুক্তির বিষয়ে উদ্বেগ জানিয়েছে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে ফ্রান্সের সঙ্গে এক বিশেষ চুক্তিতে পৌঁছেছে যুক্তরাজ্য। নতুন পাইলট স্কিমের আওতায় যুক্তরাজ্য কয়েক সপ্তাহের মধ্যে ছোট নৌকায় করে আসা কাগজপত্রহীন মানুষদেরকে ফ্রান্সে ফেরত পাঠানো শুরু করবে। বিনিময়ে যুক্তরাজ্য ফ্রান্স থেকে সমসংখ্যক বৈধ আশ্রয় প্রার্থীকে নেবে যাদের ব্রিটিশ পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে। চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়ায় উভয় দেশই তাদের অভিবাসন ব্যবস্থা আরও কঠোর করছে। যুক্তরাজ্যে শুরু হচ্ছে অবৈধ কর্মীদের বিরুদ্ধে অভিযান। বায়োমেট্রিক কিট ব্যবহার করে অভিবাসন দপ্তর মাঠ পর্যায়ে তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করতে পারবে বলেও জানানো হয়েছে। তবে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যকার এই চুক্তি কার্যকর হতে ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন, কারণ এতে ইউরোপ জুড়ে অভিবাসন প্রত্যাশীদের চলাচলে প্রভাব পড়তে পারে। এরই মধ্যে ইউরোপের কিছু দেশ এই চুক্তির বিষয়ে উদ্বেগ জানিয়েছে। 2025 সালের জুলাই পর্যন্ত ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে 21,000-এর বেশি অবৈধ অভিবাসী, যা গেল বছরের চেয়ে 56% বেশি। এই চুক্তিকে তাই নিরাপত্তা নিশ্চিত করা ও মানব পাচার ব্যবসায় ধস নামাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে মনে করছে যুক্তরাজ্য ও ফরাসি সরকার। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তুরস্কের বিরুদ্ধে দীর্ঘ 4 দশকের সংঘাতের ইতি টানতে নিরস্ত্রীকরণ কর্মসূচিতে শুরু করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। শুক্রবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এক পাহাড়ে নিজেদের অস্ত্র স্বেচ্ছায় আগুনে ফেলে ধ্বংস করেন ওই গোষ্ঠীর সদস্যরা। গ্রীষ্মকাল জুড়ে বাকি সদস্যরাও তাদের অস্ত্র ত্যাগ করবেন বলে জানিয়েছে পিকেকে। এদিকে গোষ্ঠীটির এমন শান্তিপূর্ণ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অবশেষে তুরস্কের বিরুদ্ধে 4 দশকের দীর্ঘ সংঘাতের আনুষ্ঠানিক ইতি টানল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। স্থানীয় সময় শুক্রবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের দোকান শহরের একটি পাহাড়ে নিরস্ত্রীকরণ শুরু করেন পিকেকের যোদ্ধারা। ছোট পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে অস্ত্র ধ্বংস করেন অর্ধশতাধিক পিকেকে যোদ্ধা। পর্যায়ক্রমে গ্রীষ্মকাল জুড়ে বাকি সদস্যরাও নিজেদের অস্ত্র ত্যাগ করবেন বলে জানিয়েছে গোষ্ঠীটি। পিকেকের এমন শান্তিপূর্ণ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার মতে পিকেকের নিরস্ত্রীকরণের মধ্য দিয়ে গোটা অঞ্চলে শান্তি ফিরে আসবে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে 1978 সালে আবদুল্লাহ ওজালানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। এরপর 1984 সালে প্রথমবারের মতো বিদ্রোহ শুরু করে এই সশস্ত্র গোষ্ঠীটি। কৌশলগতভাবে তুরস্কের সেনা ও প্রশাসনের উপর আঘাত হানতে থাকে তারা। পিকেকের বিরুদ্ধেও কঠোর জবাব দিতে শুরু করে তুর্কি সেনারা। সংঘাত বন্ধের প্রচেষ্টা হিসেবে গত মে মাসে গোষ্ঠীটি ঘোষণা দেয় তারা অস্ত্র জমা দেবে এবং লড়াইয়ের ইতি টানবে। এই ঘোষণা আসে দলটির দীর্ঘদিন কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালানের এক সার্বজনীন আহ্বানের পর। বিশ্লেষকদের মতে ওজালানের নেতৃত্বে পিকেকের এই অস্ত্রত্যাগ কেবল তুরস্কেই নয়, সিরিয়ার পুনর্গঠিত নিরাপত্তা কাঠামোতেও কুর্দিদের দ্রুত একীভূত করতে আরও চাপ সৃষ্টি করবে। নাদিম মারজান, সময় সংবাদ। মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্ত করবে ঢাকা। শুক্রবার মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। স্থানীয় সময় শুক্রবার কুয়ালালামপুরে 32তম আসিয়ান আঞ্চলিক ফোরামে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজী মোহাম্মদ বিন হাজী হাসানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় জঙ্গিবাদে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশিদের বিষয়ে জোরালো তদন্তের আশ্বাস দেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। জঙ্গিবাদে জড়িত সন্দেহে গ্রেফতার বাংলাদেশিদের বিরুদ্ধে তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা চান তিনি। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি,
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী হন ভিজিতা হেরাত এবং দক্ষিণ কোরিয়ার ভাইস মিনিস্টার পার্ক ইয়নজোর সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। এর মধ্যে ছিল বাংলাদেশের চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরের সহায়তা। বাংলাদেশ 2006 সাল থেকে এআরএফ সদস্য এবং বর্তমানে সন্ত্রাসবাদ দমন ও আন্তর্জাতিক অপরাধ এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ে সহসভাপতিত্ব করছে। পররাষ্ট্র উপদেষ্টা এআরএফ বৈঠকে রোহিঙ্গা সংকটের প্রতি আরও মনোযোগ দেওয়ার এবং বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আবেদনকে ইতিবাচকভাবে বিবেচনার আহ্বান জানান। এ সময় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ ফরহাদুল ইসলাম। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন সব বাংলাদেশি হাজি। তাদের সবশেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছেছে 11 জুলাই। 2025 সালের হজ ব্যবস্থাপনার সফল অভিজ্ঞতার ভিত্তিতে এরই মধ্যে শুরু হয়েছে 2025 সালের হজ কার্যক্রম। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। পবিত্র হজে অংশ নেন প্রায় 87,000 মুসল্লি। এর মধ্যে 10 জুলাই পর্যন্ত দেশে ফিরেছেন 82,416 জন হাজি। বাকি হাজিরা 11 জুলাইয়ের মধ্যে ফিরেছেন নির্ধারিত 6টি ফিরতি হজ ফ্লাইট ও অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজ সম্পন্ন করেছেন 5,087 জন হাজি। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন শেষে দেশে ফিরে এসেছেন 77,319 জন। এবছর হাজিদের পরিবহনে পরিচালিত হয় 215টি ফিরতি হজ ফ্লাইট। কোনো ধরনের শিডিউল জটিলতা ছাড়াই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করে 106টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স 75টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 34টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন 36,833 জন হাজি। হজ শেষে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হাজি ও সংশ্লিষ্টরা। আগামী বছর আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও সেবামূলক ব্যবস্থার প্রত্যাশা জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। চলতি হজ মৌসুমে সৌদি আরবে বার্ধক্যজনিত কারণে 44 বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 33 জন পুরুষ এবং 11 জন নারী। বেশিরভাগ মৃত্যুই মক্কা নগরীতে হয়েছে বলে নিশ্চিত করেছে হজ অফিস। 2026 সালের হজের নিবন্ধন কার্যক্রম এর মধ্যে শুরু হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের আগে বন্ধ হয়ে যায় জ্বালানি সরবরাহ। শনিবার বিমান দুর্ঘটনার তদন্তকারীদের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কারণে বোয়িং 787 ড্রিম লাইনারটির গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে। এতে আরও বলা হয়, ককপিট ভয়েস রেকর্ডারে 2 পাইলটের মধ্যে জ্বালানি সরবরাহ বন্ধ নিয়ে কথোপকথন শোনা গেছে। মার্কিন উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পাইলটের পক্ষে ইঞ্জিনে জ্বালানি সরবরাহকারী এই সুইচগুলো ভুল করে নাড়ানো সম্ভব নয়। একটু নড়াচড়া করলেই সুইচগুলো সরে যায়। বিষয়টি এমনও নয়। চার দিনের অ্যামাজন প্রাইম ডেতে এবার ক্রেতাদের সাড়া তুলনামূলক কম। বিশ্লেষকরা বলছেন, শুল্কে অনিশ্চয়তা, মূল্যবৃদ্ধি আর দীর্ঘ সময় ধরে চলা ছাড়ের কারণেই অনেকেই কেনাকাটার সিদ্ধান্ত নিচ্ছেন, দেরিতে আবার কৌশলে। অ্যামাজন প্রাইম ডে মূলত একটি বার্ষিক অনলাইন ডিসকাউন্ট ইভেন্ট, যেখানে শুধু প্রাইম সদস্যদের জন্য বিশেষ ছাড় ও অফার চালু থাকে। 2015 সালে শুরু হওয়া এই শপিং উৎসব সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এবার 4 দিন ব্যাপী এই আয়োজনে তাড়াহুড়ো কম, কেনাকাটা হচ্ছে ধীরে। ই-মার্কেটারের প্রধান বিশ্লেষক স্কাই ক্যানভাস জানান, যেসব ব্র্যান্ড অ্যামাজনের মাধ্যমে পণ্য বিক্রি করে তাদের তথ্য অনুযায়ী সামগ্রিকভাবে বিক্রি হচ্ছে ধীরে। কারণ হিসেবে তিনি বলেন, 4 দিনের ইভেন্ট মানে ম্যারাথনের মতো ব্যাপার, এতে তাড়াহুড়ো নেই, তাই মানুষ ধীরে কেনাকাটা করছে। রিটেল বিশেষজ্ঞের মতে, সময় বেশি থাকায় অনেকেই প্রথম দিনে কেনাকাটার প্রয়োজন অনুভব করছেন না।
মূল্যবৃদ্ধি ও শুল্ক বিষয়ে অনিশ্চয়তা নিয়েও কথা বলেন রিটেল বিশেষজ্ঞ বোর্ডস। তার মতে অনেক খুচরা বিক্রেতা পণ্যের দাম বাড়াচ্ছে। কিছু প্রতিষ্ঠান যেমন ওয়ালমার্ট ও নাইকি স্পষ্টভাবে দাম বাড়ানোর কথা বললেও অন্যরা ধীরে বাড়াচ্ছে। ক্রেতারা অনেকে বুঝতেও পারছে না যে আগের তুলনায় দাম বেশি, আবার মূল্য ছাড়ও আগের মতো বেশি নয়। শুল্কের কারণে বিক্রেতারা মজুদ সীমিত রাখছে বলেও মত বিশ্লেষকদের। তাদের মতে যেসব পণ্যের শুল্কারোপ হয়নি, যেমন বিউটি ক্যাটাগরি, সেখানে ভালো বিক্রি হচ্ছে। এছাড়াও ব্যাক টু স্কুল ক্যাটাগরির পণ্যে কেনাকাটা অনেক আগেই শুরু হয়েছে, যার প্রভাব পড়েছে প্রাইম ডে বিক্রিতেও। তারা বলেন ক্রেতারা এখন অনেক বেশি সচেতন। তারা আগের মতো হুটহাট কিনছেন না, বরং ভাবছে, তুলনা করছে এবং পরিকল্পনা করে খরচ করছে। সুতরাং এবার প্রাইম ডেতে বিক্রি একটু কম হলেও জুলাই মাসকে কেন্দ্র করে এক ধরনের শপিং সিজন তৈরি হয়েছে। এটা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের জন্য ইতিবাচক দিক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজায় ত্রাণ নিতে গিয়ে মে মাসেই অন্তত 800 ফিলিস্তিনের মৃত্যু। কবরস্থান আখ্যা জাতিসংঘের। দ্বিরাষ্ট্র সমাধানকে মৃত ঘোষণা ট্রাম্প নেতানিয়াহুর। উপত্যকায় একদিনে নিহত 18। পুতিনের আচরণে হতাশ ট্রাম্প। রাশিয়া নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট। তৃতীয় দফায় শান্তি আলোচনায় প্রস্তুত ক্রেমলিন। এবং হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদকে মামলা চলমান থাকায় সিদ্ধান্ত। স্থলাভিষিক্ত ক্যাথরিনা বোহমে। এই ছিল আমার কাছে থাকা আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।